হ্যালো, আমি আনিসুল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো এটি আমার সিপিইউ শিডিউলিং অ্যালগরিদমের উপর দ্বিতীয় ভিডিও টিউটোরিয়াল। যারা এখনও প্রথম ভিডিওটি দেখেননি দয়া করে দেখে নেবেন। প্রথমটা ছিল ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং অ্যালগরিদমের উপর। তো এটা হচ্ছে এসজেএফ শিডিউলিং অ্যালগরিদমের উপর। তো এসজেএফ মানে আগে আমি বলছি, এটা হচ্ছে শর্টেজ জব ফার্স্ট শিডিউলিং অ্যালগরিদম। এবং এসজেএফ এর দুইটি প্রকারভেদ আছে, একটি হচ্ছে নন প্রিমিটিভ এসজেএফ এবং একটি প্রিমিটিভ এসজেএফ। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে নন প্রিমিটিভ এসজেএফ, এবং পরবর্তী লেকচার ভিডিওতে আমি প্রিমিটিভ এসজেএফ আপনাদের সামনে উপস্থাপন করব। তো আমি লেকচারটি শুরু করার আগেই বলছি, আগে ভিডিও টিউটোরিয়ালটি দেখে নেবেন, কারণ এখানে অনেক শর্ট টার্ম ইউজ করবো যেটা অলরেডি আমি আগে ডিসকাস করে ফেলছি। সো নতুন করে সেগুলো আবার আমি ডিসকাস করতে যাব না। সো চলুন শুরু করা যাক এসজেএফ শর্টেজ জব ফার্স্টটা। তো সবার আগে আমি আবার এই কথাটা বলতে চাই, নন প্রিমিটিভ মানে হচ্ছে ধরেন আমাদের প্রসেস আছে, রেডিকিতে একটা প্রসেস আছে এবং সিপিইউতে সেটা আমরা শিডিউলিংয়ের জন্য পাঠালাম। তো সিপিইউ যতক্ষণ না পর্যন্ত সেই প্রসেসটার কাজ শেষ করবে ততক্ষণ পর্যন্ত এই একটা প্রসেস নিয়ে কাজ করতে থাকবে, এই P1 প্রসেসটাই ধরে নিয়ে কাজ করতে থাকবে। তো যতক্ষণ না P1 প্রসেসের কাজ শেষ হয়েছে ততক্ষণ অন্য কোনো প্রসেস সিপিইউ নিয়ে কাজ করবে না, অন্য কোনো প্রসেস এই P1 প্রসেসটাকে ইন্টারাপ্ট করবে না। তো এটাকেই সাধারণত নন প্রিমিটিভ বলা হয়। তো আমরা আজকে যেহেতু শর্টেজ জব ফার্স্ট পড়ব, তার মানে হচ্ছে শর্টেজ জব ফার্স্ট ধরেন যেই প্রসেসের বার্স্ট টাইমটা সবচেয়ে কম সেই প্রসেসটাই আগে সিপিইউ কাজ করবে। বার্স্ট টাইম অথবা রান টাইম, যেই প্রসেসটার বার্স্ট টাইম অথবা রান টাইম কম সিপিইউ সেই প্রসেসটা নিয়েই আগে কাজ করবে। ধরেন আমাদের সিপিইউতে বর্তমানে P1 প্রসেসটা চলতেছে, তারই মধ্যে দেখা গেল ওই সময়ের মধ্যেই চলতে থাকার মধ্যেই রেডি কিউতে আরও কিছু প্রসেস চলে আসলো, যেমন P2 P3 দুইটা প্রসেস চলে আসলো। তো দেখা গেছে এই P1-এর কাজটা শেষ, যেহেতু এটা নন প্রিমিটিভ আমি আগেই বলছি যেহেতু এটা নন প্রিমিটিভ এসজেএফ, সুতরাং P1-এর কাজটা শেষ হওয়ার পরই সিপিইউ অন্য কোনো একটা প্রসেসকে এক্সিকিউট করবে। তো এই P1টা যখন শেষ হয়ে গেছে তারপর কোনটা করবে, যেহেতু এটা হচ্ছে শর্টেজ জব ফার্স্ট অ্যালগরিদম, সুতরাং P2 অথবা P3-র মধ্যে যেটা সবচেয়ে শর্টেজ জব সেইটাই সিপিইউ কাজ করবে। আর এটাই হচ্ছে আমাদের শর্টেজ জব ফার্স্ট শিডিউলিং অ্যালগরিদম। তো চলুন আমার এখানে যে এক্সাম্পলটা আছে আমরা সেটা সলভ করে নিই, তাহলে আইডিয়াগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই এক্সাম্পলের প্রসেস দেওয়া আছে, অ্যারাইভাল টাইম 80 দেওয়া আছে এবং বার্স্ট টাইম সংক্ষেপে বিট লেখা আছে। তো প্রত্যেকটা প্রসেসের অ্যারাইভাল টাইম এবং বার্স্ট টাইম লেখা আছে। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে গ্যান্ট চার্টটা বের করতে হবে এই এক্সাম্পলের জন্য, এবং অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ কমপ্লিশন টাইম এবং অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করতে হবে। তো আমি প্রথমে গ্যান্ট চার্টটা এখানেই। তো গ্যান্ট চার্টে আমরা এখন সর্বপ্রথম কোন প্রসেসটা এই গ্যান্ট চার্টে আসবে, আমরা কি সবার আগে একেবারে কম বার্স্ট টাইম দেখতে পাচ্ছি P3 প্রসেস, সেটা আগে আসবে? না, অবশ্যই না। কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি সিপিইউতে কোন প্রসেসটা আগে আসছে সেটা তো অবশ্যই আগে সিপিইউ শুরু করবে, তারপর আমরা খুঁজবো এখন কোন প্রসেসটা সবচেয়ে কম। তার মানে এইখানে সিপিইউ দেখা যাচ্ছে অ্যারাইভাল টাইম 0 মিলি সেকেন্ডে P1 প্রসেসটা আসছে, তাহলে সিপিইউ সর্বপ্রথম এই 0 মিলি সেকেন্ডের প্রসেসটা নিয়েই কাজ করবে। যদিও আপনারা দেখতে পাচ্ছেন এই P1 প্রসেসের বার্স্ট টাইম 7, তারপর P2 প্রসেসের বার্স্ট টাইম 4, P3 প্রসেসের বার্স্ট টাইম 1। তো আপনার কাছে মনে হবে যেহেতু এটা শর্টেজ জব ফার্স্ট তাহলে P3-তেই সিপিইউ শুরু করবে। না, আসলে প্রথমে একটা প্রসেস চলে আসছে যেটা সবার আগে আসবে, ওকে ফাইন। তো সেইটা শেষ হওয়ার পর তখন আমাদের খুঁজতে হবে সবচেয়ে শর্টেজ জব কোনটা, কোন প্রসেসের। তো সেইটা নিয়ে পরবর্তীতে সিপিইউ কাজ করবে। তো চলুন প্রথমে অ্যারাইভাল টাইম যেহেতু 0, এখানে অ্যারাইভাল টাইম 0 থেকে শুরু করতেছি P1 প্রসেসটা, এবং সেইটা P1 প্রসেসটা 7 মিলি সেকেন্ড পর্যন্ত সিপিইউতে রান করছে, তাহলে 0 থেকে 7। তো এখন দেখেন 0 থেকে 7 মিলি সেকেন্ড বলতে আমি ধরেন 1 মিলি সেকেন্ড, 2 মিলি সেকেন্ড, 3 মিলি সেকেন্ড, 4 মিলি সেকেন্ড, 5 মিলি সেকেন্ড, 6 মিলি সেকেন্ড। তো এই 0 থেকে 7 মিলি সেকেন্ড রান করার সময় P1 প্রসেসটা, তো দেখা গেছে রেডি কিউতে আরও কিছু প্রসেস চলে আসছে। P2 প্রসেস যেটা অ্যারাইভাল টাইম দেখতেই পাচ্ছেন 2 মিলি সেকেন্ড, P3 প্রসেসের অ্যারাইভাল টাইম 4 মিলি সেকেন্ড, P4 প্রসেসটার অ্যারাইভাল টাইম 5 মিলি সেকেন্ড। তো এই প্রসেসগুলো সিপিইউতে চলে আসে, তাহলে কি সিপিইউ কি এখন P1 বাদ দিয়ে এগুলো করবে? না, অবশ্যই না, কারণ এটা নন প্রিমিটিভ শিডিউলিং অ্যালগরিদম। তাহলে অবশ্যই P1 এর প্রসেসটা শেষ হওয়ার পর এখন চিন্তা করবে সিপিইউ আমরা কোনটা করব, এই অ্যারাইভাল টাইম 2-তে যেই প্রসেস আসে সেইটা, না অ্যারাইভাল টাইম 2-তে আসছিল আমাদের P2 প্রসেসটা, অ্যারাইভাল টাইম 4-এ আসছিল আমাদের P3 প্রসেসটা, অ্যারাইভাল টাইম 5-এ আমাদের প্রসেসটা আসছিল
P4 প্রসেসর। এখন কোন প্রসেসটা নিয়ে আগে সিপিইউ কাজ করবে, এখন আমাদের অ্যালগরিদমটা শুরু হলো। এখন শর্টেজ জব ফার্স্ট অ্যালগরিদম, এই তিনটা প্রসেসের মধ্যে যার বার্স্ট টাইম সবচেয়ে কম, যার জবটা সবচেয়ে কম, সেইটি আগে শুরু করবে সিপিইউ। তো দেখা গেছে আমাদের P1 যেহেতু আমাদের শেষ, এখন শিডিউলিংয়ে বাকি এখনও P2 P3 P4 আছে। তো আমাদের বার্স্ট টাইম সবচেয়ে কম কোনটার এখানে, দেন P2 এর বার্স্ট টাইম 4, P3 এর বার্স্ট টাইম 1, P4 এর বার্স্ট টাইম 4। তো অবশ্যই সবচেয়ে শর্টেস্ট বার্স্ট টাইম হচ্ছে এখানে P3 এর বার্স্ট টাইমটা, সেটা হচ্ছে 1। তো সিপিইউ এখন P3 নিয়ে কাজ করবে। 7 তার বার্স্ট টাইম আরও 1, তাহলে আমরা যদি যোগ করি 7-এর সাথে 1 যোগ করলে 8 হবে। তো P3ও কাজ শেষ। এখন আমাদের P3 শেষ, তো বাকি আছে P2 এবং P4। তো এই দুইটার মধ্যে শর্টেস্ট বার্স্ট টাইম কোনটা আমাদের খুঁজতে হবে, সেইটা নিয়েই সিপিইউ কাজ করবে। তো দেখা গেছে P2 এবং P4 দুইটারই বার্স্ট টাইম সেম। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, দেখতে হবে অ্যারাইভাল টাইমটা কোনটা আর্লিয়ার আসছে। তো দেখা গেছে P2 প্রসেসটা আগে আসছে রেডি কিউতে, এবং P4 প্রসেসটা তার অনেক পরে আসছে। তাহলে অবশ্যই যখন দেখা যাবে যে বার্স্ট টাইম দুইটার সেম, তখন আপনাকে যেটা করতে হবে, দেখতে হবে যে আর্লিয়ার টাইম কোনটার আগে আসে। দেখা গেছে P2 প্রসেসের আর্লিয়ার টাইম অনেক আগে, সুতরাং আমরা P2 প্রসেসটাই করবো। তো P2 প্রসেসটা 8 মিলি সেকেন্ড থেকে শুরু হয়েছে এবং তার বার্স্ট টাইম ছিল 4 মিলি সেকেন্ড। সুতরাং 8 থেকে 4 আমরা যদি যোগ করি তাহলে হচ্ছে 12 মিলি সেকেন্ড। এবং সবার শেষে যে প্রসেসটা এখন সিপিইউ করবে, যেটা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে P4। তো P4 প্রসেসটা শুরু হয়েছে 12 মিলি সেকেন্ড থেকে, এবং সেটা বার্স্ট টাইম হচ্ছে 4 মিলি সেকেন্ড। সুতরাং 12 + 4 হচ্ছে 16 মিলি সেকেন্ড। তো আমাদের হয়ে গেল গ্যান্ট চার্টটা। আশা করি বুঝতে পারছেন। গ্যান্ট চার্টটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ গ্যান্ট চার্টের উপরেই আমরা ভিত্তি করে অ্যাভারেজ ওয়েটিং টাইম, অ্যাভারেজ কমপ্লিশন টাইম এবং অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করে থাকি। তো চলুন আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইম, কমপ্লিশন টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইমগুলো বের করে নেই। তো আমি চারটা আবার রেখে নিচ্ছি। এদিকে থাকতেছে আমার প্রসেসগুলো, এইখানে থাকতেছে আমার অ্যারাইভাল টাইম, এইখানে আমার বার্স্ট টাইম, তারপর আমাদের ওয়েটিং টাইম, আমার কমপ্লিশন টাইম এবং সবার শেষে টার্ন অ্যারাউন্ড টাইম। তো এগুলো আমি বের করে নেব। তো সবার আগে আমার প্রসেস যেগুলো দেওয়া হয়েছে অলরেডি, P1 P2 P3 P4, যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে নিচ্ছি। যে এক্সাম্পলে যেগুলো দেওয়া ছিল 7414। তো ওয়েটিং টাইম বের করার পদ্ধতি আমি আপনাদের আগেই বলেছিলাম। ওয়েটিং টাইম বের করতে হলে কী করতে হয়, একটা প্রসেসের স্টার্টিং টাইম থেকে তার অ্যারাইভাল টাইমটা বিয়োগ করতে হয়। তো লক্ষ্য করলে খেয়াল করবেন আপনারা, একটু লক্ষ্য করুন এই যে P1 প্রসেসটা আসলে কখন থেকে শুরু হয়েছিল। P1 প্রসেসটা স্টার্টিং টাইম ছিল 0 মিলি সেকেন্ড এবং তার অ্যারাইভাল টাইম হচ্ছে 0 মিলি সেকেন্ড। তাহলে স্টার্টিং টাইম থেকে অ্যারাইভাল টাইম বিয়োগ 0 - 0 হবে 0। P2 প্রসেসটার দিকে খেয়াল করেন, P2 প্রসেসটা কখন শুরু হয়েছিল, স্টার্টিং টাইমটা ছিল তার 8 মিলি সেকেন্ড। P2 প্রসেসটা স্টার্টিং ছিল 8 মিলি সেকেন্ড। তো 8 মিলি সেকেন্ড থেকে শুরু করলাম এবং তার অ্যারাইভাল টাইমটা হচ্ছে 2, তাহলে 8 - 2 = 6। এখন P3 প্রসেসটার দিকে লক্ষ্য করেন। তো P3 প্রসেসটা আমার এদিকে আনসারে আছে, যেটা স্টার্টিং টাইম P3 প্রসেসের 7 মিলি সেকেন্ড এবং তার অ্যারাইভাল টাইম হচ্ছে 4 মিলি সেকেন্ড। তো 7 - 4 = হচ্ছে 3 মিলি সেকেন্ড। এখন P4 এর দিকে লক্ষ্য করেন, P4 আনসারে এখানে আছে, যেটা স্টার্টিং টাইম 12 মিলি সেকেন্ড এবং তার অ্যারাইভাল টাইম মাইনাস করবো 5 মিলি সেকেন্ড। তাহলে 12 - 5 = 7 মিলি সেকেন্ড। তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইমটা বের করতে আসলে আপনাদের কোনো অসুবিধা হবে না। সবগুলো প্রসেসের ওয়েটিং টাইম আমি যোগ করে ফেলতেছি, 0 6 3 7 এবং তাকে আমাদের 4 দ্বারা ভাগ করতে হবে। সো 6 3 9 + 7 = হচ্ছে 16 / 4, তাহলে 4 মিলি সেকেন্ড হচ্ছে আমাদের অ্যাভারেজ ওয়েটিং টাইম। তো কমপ্লিশন টাইমটা বের করতে অবশ্যই আপনাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ আমার আগের লেকচার ভিডিওতে আমি এটা দেখাইছি, তারপর আবার এখনও দেখে দিয়েছি। কমপ্লিশন টাইমটা হচ্ছে একটা প্রসেস কখন কমপ্লিট হয়েছে। P1 প্রসেসটা কখন কমপ্লিট হয়েছিল, P1 প্রসেসটা দেখাই যাইতেছে 7 মিলি সেকেন্ডে কমপ্লিট হয়েছিল। P2 প্রসেসটা কখন, P2 প্রসেস 12 মিলি সেকেন্ডে কমপ্লিট হয়েছিল। P3 প্রসেসটা স্টার্টিং টাইমটা ছিল 7 মিলি সেকেন্ড, ভালো কথা, কিন্তু তার কমপ্লিশন টাইমটা ছিল 8 মিলি সেকেন্ড। এবং P4টা কখন কমপ্লিট হয়েছিল, P4টা 16 মিলি সেকেন্ডে কমপ্লিট হয়েছিল। সবার শেষে আমাদের টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করতে হবে। তো টার্ন অ্যারাউন্ড টাইম বের করার সূত্র আমি আগেই বলেছি, বা ফর্মুলাটা আগেই বলে দিয়েছিলাম, যে বার্স্ট টাইম প্লাস ওয়েটিং টাইম। একটা প্রসেসের বার্স্ট টাইম আর ওয়েটিং টাইম যদি আমরা যোগ করতে পারি, তাহলে সেই প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইমটা বের হয়ে আসে। তো P1 এর বার্স্ট টাইম হচ্ছে 7 এবং তার ওয়েটিং টাইম হচ্ছে 0, তাহলে 7 + 0 = হচ্ছে 7 এবং তার P2 বার্স্ট টাইম হচ্ছে 4 এবং তার ওয়েটিং টাইম 6, তাহলে 4 + 6 = হচ্ছে 10 মিলি সেকেন্ড। এবং P3 প্রসেসের বার্স্ট টাইম হচ্ছে 1 এবং তার ওয়েটিং টাইম 3, তাহলে 1 + 3 = হচ্ছে 4 মিলি সেকেন্ড। এবং P4 প্রসেসটার বার্স্ট টাইম হচ্ছে 4 এবং তার ওয়েটিং টাইম 7, তাহলে 4 + 7 হচ্ছে 11 মিলি সেকেন্ড। তাহলে এখন অ্যাভারেজ যদি টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করতে চান আপনি, তাহলে আপনাকে যেটা করতে হবে, 7 প্লাস সবগুলো টার্ন অ্যারাউন্ড টাইম আমাদের যোগ করবে সবগুলো প্রসেসর এবং তাকে 4 দ্বারা ভাগ করলেই অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা বের হয়ে যাবে। তো এই ছিল অ্যাকচুয়ালি আজকের লেকচার।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন ভিডিওটি পজ করে বারবার দেখতে থাকুন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর আমার ভিডিও টিউটোরিয়াল যদি আপনাদের কোনো উপকারে আসে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার শেষে আরেকটা কথা বলে রাখি যে আমরা আগে করছিলাম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং, এখন করছি শর্টেজ অফ ফার্স্ট শিডিউলিং। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং থেকে শর্টেজ অফ ফার্স্ট শিডিউলিংটা অ্যাভারেজ ওয়েটিং টাইমটা অনেক অনেক কম দেয়, সেই জন্য এটা অনেকটা মানে বলতে পারেন এই ক্ষেত্রে অনেক এফিশিয়েন্টভাবে কাজ করতে পারে। তো ধন্যবাদ, আজকে এতটুকুই থাকবে। ইনশাআল্লাহ পরবর্তী লেকচার ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে প্রিমিটিভ শর্টেজ অফ ফার্স্ট অ্যালগরিদম নিয়ে। ধন্যবাদ।